প্রথমত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে আমার সাথে উপস্থিত আছেন আমাদেরই দপ্তর, পরিষদীয় দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী, উত্তর হাওড়ার সম্মানীয় বিধায়ক শ্রী উমেশ রায় মহাশয়। ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসবার পর আমাদের প্রথম অধিবেশন শুরু হতে চলেছে আগামী 18ই জুন থেকে। এই অধিবেশনকে সামনে রেখে আজকে প্রথমে সর্বদলীয় বৈঠক এবং পরবর্তীকালে বিএ কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। বিগত দিনে আমরা দেখেছি যে তৎকালীন শাসক বিরোধীদের কণ্ঠস্বর রোধ করবার ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্র যা সাধারণভাবে বলা হয় যে বিধানসভা আসলে বিরোধীদের জন্য, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার স্মৃতি যদি ভুল না বলে প্রায় 9 বারের বেশি সাসপেন্ড করা হয়। আমিও ব্যক্তিগতভাবে প্রায় 8 বারের কাছাকাছি আমাকেও সহ আরও বিভিন্ন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের সদস্যদেরকে বারংবার সদন থেকে বহিষ্কৃত করা হয়। সেই কালো অধ্যায় পেরিয়ে আমরা একটা নতুন বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে চাই, যেখানে বর্তমান পার্টি ইন পাওয়ার শাসক দল তারা বিরোধীদের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেবেন যাতে বিরোধীরা তাদের মতামত রাখতে পারে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা জানেন যে তার প্রথম প্রশাসনিক বৈঠক থেকে বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে প্রশাসনিক বৈঠকে ডাকবার মধ্যে দিয়ে এই বার্তা দিয়েছেন যে বিরোধীদের যে সম্মান গণতন্ত্রে আছে সেই সম্মানকে ন্যায়সঙ্গতভাবে তাকে প্রতিষ্ঠা করবার কাজ ভারতীয় জনতা পার্টি ইন পাওয়ার শাসক দল করবে। পরিষদীয় দল মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাথে সহমত পোষণ করেই আমরা এগোতে চাই এবং আজকে মাননীয় স্পিকার মহোদয়, সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়ের উপস্থিতিতে আমাদের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 17তম যে বিধানসভা, সেখানে আমরা দেখেছি যে পরিষদীয় সর্বদলীয় যে বৈঠক হতো, দুটোই দল ছিল, সাথে আইএসএফ ছিল। ভারতীয় জনতা পার্টি নীতিগত কারণে তারা সর্বদলীয় বৈঠক এবং বিএ কমিটির বৈঠক আমরা বহিষ্কার করেছিলাম, কিন্তু সেখানে আইএসএফের নির্বাচিত বিধায়ক থাকা সত্ত্বেও, শ্রী নৌশাদ সিদ্দিকী থাকা সত্ত্বেও তাকে কখনো ডাকা হয়নি। 18th লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম সর্বদলীয় বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। জেইউপি, আইএসএফ, আইএনসি, সিপিআইএম প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রথম সর্বদলীয় বৈঠক আমরা সম্পন্ন করি। সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য সেখানে শোনা হয় মাননীয় স্পিকার সাহেবের উপস্থিতিতে, এবং পরিষদীয় দলের পক্ষ থেকে আমরাও আমাদের বক্তব্য সেখানে তুলে ধরা হয়। পরবর্তীকালে বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিং অনুষ্ঠিত হয় এবং এই বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিংয়ে যে প্রস্তাবনা গৃহীত হয়, আগামী 18 তারিখ সকাল 11টা থেকে মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে আমাদের এই বিধানসভার অধিবেশন সেটা শুরু হবে। 19 তারিখ অবিচুয়ারি রেফারেন্সেস অর্থাৎ শোক প্রস্তাব ইত্যাদি সেটা গ্রহণ করা হবে। 22 তারিখে আমাদের বাজেট আমাদের সদনে প্লেস করা হবে, বিধানসভায় প্লেস করা হবে। 23 তারিখে গভর্নর্স অ্যাড্রেসের উপরে রাজ্যপালের বক্তব্যের উপরে দাঁড়িয়ে এটাও নোট করবেন যে 6 ঘন্টা আলোচনার জন্য আমরা রেখেছি। আপনাদের মনে আছে এর আগের বারের অভিজ্ঞতা, গভর্নর্স অ্যাড্রেসের উপরে প্রায় কোনো কথাই বলা হয়নি। আমার এখন সবটা মনে না আসলেও মাননীয় বিরোধী দলনেতা
আজকের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আর আমি হয়তো কিছুটা বক্তব্য রেখেছিলাম, আর বাদবাকি সমস্তটাই মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন। আমরা বলেছি যে বিগত দিনে যে অন্যায়, যে অনৈতিকতা শাসক তার সদন পরিচালনা করতে, বিধানসভা পরিচালনা করতে নিয়েছিল, আমরা তার বিপরীত পথ নিতে চাই। তার প্রথম উদাহরণ হচ্ছে, এক, সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতি। দুই, রাজ্যপালের ভাষণের উপরে 6 ঘন্টা আলোচনার পরিসর আমরা রেখেছি। 24 তারিখে আমরা বাজেট ডিসকাশন করব। 24 তারিখে এই বাজেট ডিসকাশনে 5 ঘন্টা আলোচনা রাখা হয়েছে এবং 25 তারিখে বাজেট ডিসকাশনের উপরে আবার 5 ঘন্টা রাখা হয়েছে। এই দুদিন আমরা বাজেট ডিসকাশনের জন্য সর্বমোট 10 ঘন্টা আমরা আমাদের এই বিএ কমিটির সভাতে বরাদ্দকৃত হয়েছে। 26, 27, 28 কিছু অসুবিধে, কনস্ট্রেন্ট থাকার জন্য আমাদের এই বাজেট অধিবেশন আরও বাজেটের উপরে ডিসকাশন আরও একটু বৃদ্ধি করবার ভাবনা চিন্তা ছিল, কিন্তু কিছু কনস্ট্রেন্ট, কিছু ধর্মীয়, কিছু স্বাভাবিক নিয়মিত ছুটি ইত্যাদির কারণে আমরা সর্বোচ্চ 10 ঘন্টা আমরা দুদিনে বাজেটের উপরে আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে বিএ কমিটির সবার মধ্যে দিয়ে। এবার আমরা আবার হাউস এরপরে স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সময়কালে বাইরে রয়েছেন বলে আমরা কিছুটা সময় বিধানসভার বিধায়করা তারা তাদের বিধানসভা ক্ষেত্রে যাবেন, এই ভাবনা থেকেই আমরা মাঝখানে কিছুটা সময় রেখে দ্বিতীয় পর্বে বিধানসভা বসবে 6 জুলাই থেকে। 6 জুলাই থেকে দ্বিতীয় পর্বের বিধানসভা বসবে। সেখানে আলোচনার বিষয়বস্তু সেই সময়কালে আবার বিএ কমিটি করে আপনাদের সামনে তুলে ধরা হবে। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল যারা রয়েছেন। এর নোটিফিকেশন প্রিন্সিপাল সেক্রেটারি ঘর থেকে হয়, ফলে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেখানে ব্লক ইত্যাদি কথা এসছে। যা হয়েছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মাননীয় বিধানসভার সচিবের পক্ষ থেকেই করা হয়েছে, আমার পক্ষ থেকে। দেখুন, এই মুহূর্তে প্রাথমিক ছিল আমাদের সর্বদলীয় বৈঠক। ইতিমধ্যেই এলওপি হিসেবে মাননীয় সদস্যকে তাকে মনোনীত করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে তিনি এবং তার দল তাদের যা এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য বিরোধী দল হিসাবে তারা যে সময় পাবেন নিশ্চিতভাবে পাবেন। এর বাইরে এরকম তো অনেক সময় হয়েছে যে কেউ তারা আলাদাভাবে ব্যক্তিগতভাবে তারা সময় চেয়েছেন স্পিকার মহোদয়ের কাছে। সেক্ষেত্রে 1-2টো ক্ষেত্রে আমি দেখেছি স্পিকার মহোদয় তাদের জন্য টাইম অ্যালট করেছেন, সেটা স্পিকারের প্রেরোগেটিভ হিসাবে। এবং সেক্ষেত্রেও আপনাদের মনে আছে যে একই দলের মধ্য থেকে তিনি সময় ভেঙে অন্যদেরকে দিয়েছেন। ফলে সামনে স্পিকার মহোদয় তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা মানব। মূলত আমরা চেষ্টা করব যা সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে সেই ব্যবস্থার সাথে আমাদের সরকার, আমাদের পরিষদীয় দল চলবে। সরকারি দলের চিফ হুইপ ঘোষণা হওয়ার পরে নিশ্চিতভাবে তিনি এই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করবেন। আপনারা কি সরকারি দলের মুখ্য সচেতক কে হবেন এখন স্থির করতে পেরেছেন? দেখুন, এটা দলীয় সিদ্ধান্ত হয়। আমি আশা রাখি 18 তারিখের বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগেই এটা আপনারা জেনে যাবেন এবং জানবার পরে স্বাভাবিকভাবেই তার যে দায়িত্ব, চিফ হুইপের যে দায়িত্ব, সময় বন্টন ইত্যাদি, তিনি সেই কাজ করবেন। না, আমি যেহেতু এই চিঠি করি, চিঠির সিগনেটারি আমি নই, কাকে ডাকা হবে না ডাকা হবে
সেটা যাদের দায়িত্বে ছিলেন তারা করেছেন। আমি দেখেছি যে আমাদের বিধানসভার যিনি বিরোধী দলনেতা তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের বিধানসভার যিনি অপোজিশন চিফ হুইপ তিনিও উপস্থিত ছিলেন। এটাই আমি দেখেছি। বিধানসভায় তাদের ভূমিকাকে আমি ঠিক করে দেব? সংসদীয় পরিসরের মধ্যে যেটা বিরোধী দলের নির্বাচিত সদস্য হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের ভূমিকা পালন করবে। আমরা শাসক দল হিসাবে বিরোধীদেরকে ঠিক করে দেব না তারা তাদের ভূমিকা কিভাবে পালন করবে। আমি তো এর আগেও বলেছি, আজও বলি যে গণতন্ত্রে শাসক এবং বিরোধী তাদের নিজস্ব ক্ষেত্র আছে। অনেকেই আমাকে প্রশ্ন করতেন যে বিধায়ক হিসাবে আপনি কি কাজ করেছেন। আমি তখনও যে কথাটা বলতাম, আজকে খুশি হলাম এই প্রশ্নটি শুনে। বিধায়করা নির্বাচিত হন মূলত আইনসভায় আইন প্রণয়ন করবার জন্য, শাসক হন বিরোধী হন। শাসকরা সংখ্যাধিক্যের কারণে আইনসভায় আইন প্রণয়ন করবার ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু বিরোধী দলের বিধায়ক হিসাবে সেই আইন নিয়ে কোনো ধরনের বিষয় যদি থাকে যেটা সাধারণ মানুষ তুলে ধরতে চান, সেই কাজটা কিন্তু বিরোধী দলের বিধায়করা করেন। বিরোধী দলের বিধায়কদের কাজই হচ্ছে শাসকের যে বিভিন্ন আইন ইত্যাদি আলোচনা, সেখানে তাদের মতামত রাখা। এটা আগে আমরা আমাদের মতন করে করবার চেষ্টা করেছি এবং করতে গিয়ে এই বিধানসভায় মার খেয়েছি, হসপিটালে ভর্তি হয়েছি, চশমা ভেঙেছে। আমি তৎকালীন স্পিকার মহোদয়কে বলেছিলাম যে আমার চশমাটা একটু ঠিকঠাক করে দিতে পারবেন কিনা। যাই হোক, তো আমি এটুকু নিশ্চিত করতে পারি পরিষদীয় দলের পক্ষ থেকে যে বিধানসভায় বিরোধীরা আর যাই হোক সরকারকে তাদের মতামত জানানোর জন্য তাদের বিধানসভার অভ্যন্তরে বা বিধানসভার ক্ষেত্রে তাদেরকে অন্তত প্রহিত হতে হবে না। আমি শুধু একটা কথা বলি যে অনেকে এক একটা ফ্রেজ ইউজ করতে, আমি আর প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে আর নতুন করে সেই ফ্রেজ ইউজ করছি না। আমি শুধু এইটুকু বলছি, যে কোনো মানুষ তারা আইনের কাছে যেতেই পারেন, তাদের সন্তুষ্টি না হলে তিনি গেছেন। এর আগেও গিয়েছেন নন্দীগ্রামে হারার পরে, এবার পুরো দলটা উঠে যাওয়ার পরেও তিনি গেছেন। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন, আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে। ফলে এই নিয়ে আর নতুন করে প্রতিক্রিয়া দেবার দেখুন, প্রত্যেকের মানসিক গঠন এক নয়, আমাদের প্রত্যেকের নিজস্ব মানসিক গঠন আছে। ওনার মানসিক গঠন হচ্ছে যে সততার প্রতীকের মোড়কে এসে দুর্নীতির মূর্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। ফলে স্বাভাবিকভাবে উনি কি মানতে পারছেন কি মানতে পারছেন না, এই মুহূর্তে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর জানতে আগ্রহী না। আইন আইনের পথে চলবে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রাজনীতিতে কোনো ধরনের হিংসা আমি ব্যক্তিগত স্তরে আমি মনে করি সেটা কাম্য নয়। নাগরাকাটাতে মৃত্যুর মুখে পড়বার পরেও টুইটার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুনের হুমকি দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত শাসক হিসেবে বা পার্টি ইন পাওয়ার রাজ্যে ক্ষমতায় আসার পরে কোথাও আমি আজ পর্যন্ত বলিনি যে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে ঠিক একইভাবে জবাব দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতীয় জনতা পার্টি যতগুলো রাজ্যে ক্ষমতায় তারা রয়েছেন সেখানে রাজনৈতিক হিংসা শব্দটিকে তারা মুছে দিতে সক্ষম হয়েছেন। আমি আশা রাখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রদেশ সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতির যা নির্দেশিকা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা মুছে দেওয়া, যেটা স্বাধীনতার পরবর্তী সময় আবহমান ছিল রক্তের সংস্কৃতি,
সেটা মুছে দেওয়াটাও কিন্তু আমাদের পার্টি ইন পাওয়ার বা শাসক দলের পক্ষ থেকে তার চেষ্টা আমরা করেছি। মনে রাখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি কথা খুব সুন্দর বিধানসভায় বলেছিলেন। তিনি বলেছিলেন, এমন কোনো মানুষ যিনি রাজনৈতিক হিংসায় শিকার হয়েছেন, যার হওয়ার কথা নয়, এরকম নাম থাকলে আপনি দিন, আমরা বাড়ি পৌঁছে দিয়ে আসব। শুধু যারা 2021-এ রাজনৈতিক হিংসা সংগঠিত করেছেন তাদেরকে ব্যতি রেখে। এর থেকে কোনো বড় স্টেটমেন্ট হতে পারে শাসক দলের পক্ষ থেকে? এবার যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইন, তাদের যা বিচার বা তার যা শাস্তি প্রাপ্য বিএনএস-এর আওতায়, সেটাই তারা পাবে। প্রথমত আমি বলি, যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় তিনি সংকল্পপত্র প্রকাশ করছেন ভারতীয় জনতা পার্টির নির্বাচনের আগে, সেই সময় আমি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলেছিলাম যে হয়তো আমি আমার অনুভূতি দিয়ে বোঝাতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের একজন বিধায়ক হিসাবে গত 5 বছর অর্থাৎ 21 থেকে 26 নির্বাচনের আগে অবধি যা যা ভাবনা, চাহিদা, উত্তরের মানুষের প্রত্যাশা তুলে ধরবার চেষ্টা করেছিলাম, বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে উত্তরের বিধায়করা, জনপ্রতিনিধিরা তাই সংকলিত হয়েছে সংকল্পপত্রে। নাও দিস ইজ দ্য রাইট টাইম টু এক্সিকিউট all the documented aspiration of North Bengal. এইমস হোক, আইআইটি হোক, আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট হোক, ফ্যাশন ইউনিভার্সিটি হোক, স্টেডিয়াম হোক, আমাদের ক্যান্সার হসপিটাল হোক, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হোক, চা বাগানকে নতুন দিশা দেওয়া হোক, আমাদের পর্যটনের ক্ষেত্রকে আরও বিস্তৃত পরিধিতে নিয়ে যাওয়া হোক। এবার ওই যে বলেছে না, কথা কম কাজ বেশি, উইল এক্সিকিউট। এবং আগামী 2031-এ আমি মানুষকে বলবো আমাদের সংকল্পপত্রের সাথে ভারতীয় জনতা পার্টির কাজকে মিলিয়ে নেবার জন্য। এভরি টাইম ইজ বিকামিং আ প্রসেস ফর হার। আফটার ডিফিট শি ইজ ইউজ টু গো টু দ্য কোর্ট। If she has got any kind of respect to the democracy, this should not be a regular process. So I hope she will understand very soon that this is not the right way to portray the democracy in front of the masses. हमारे मुख्यमंत्री हर बार, पहले नंदीग्राम में उन्होंने हार गए थे, 5 साल तक हमने सुना कि उन्होंने हाईकोर्ट के पास या कोर्ट में गए हैं इस चुनाव के खिलाफ, और इस बार भी उन्होंने हार गया, और इस बार भी फिर वही प्रोसेस। तो डेमोक्रेसी के लिए ये अच्छा एग्जाम्पल नहीं है। हर हारे हुए कैंडिडेट हर बार चुनाव हारने के बाद कोर्ट में जाना, ये संसदीय गणतंत्र के ऊपर एक तरह की अनास्था है। और मुझे ऐसा लगता है थोड़ी दिन के बाद आप लोगों को भी, जैसे उनको भी पता चलेगा और आप लोगों को भी पता चल जाएगा, दिस इज नथिंग बट टू बाय सम टाइम। हार जाने के बाद उनको लोगों के सामने मुख दिखाना बहुत ही क्या बोलते हैं, दुखदायक है। इसीलिए वो कोर्ट में जाना पसंद करता है, एंड ये उनका प्रेरोगेटिव है, इसमें मुझे कोई टिप्पणी नहीं करना। आज हम लोगों का ऑल पार्टी मीटिंग हुआ, उसके बाद बीए कमेटी का मीटिंग हुआ। ऐसे हमारी सरकार बनने के बाद ये पहली मीटिंग है जिसमें 17th असेंबली के साथ हम लोगों का बीजेपी का जो सरकार बनने के बाद जो परिवर्तन हमारे लोग प्रत्याशा करते थे, उसी के दिशा पे हम लोग चल रहे हैं। आप जानते हैं कि 17th असेंबली सेशन में कभी भी ऑल पार्टी मीटिंग में किसी को बुलाया नहीं जाता, और हम लोग उस ऑल पार्टी मीटिंग को बहिष्कार किया था। नौशाद सिद्दीकी आईएसएफ से जीता हुआ विधायक को भी कभी
ऑल पार्टी मीटिंग में बुलाया नहीं जाता था। इस मीटिंग में सभी पार्टिसिपेंट, विरोधी में सभी, चाहे वो आईएसएफ हो, चाहे वो सीपीआईएम हो, चाहे वो कांग्रेस हो, चाहे वो जेयूपी हो, सभी पार्टी से पार्टिसिपेंट किया गया है। और उसके बाद हम लोगों ने हमारे शेड्यूल बीए कमेटी में हम लोग तैयार किया है। फर्स्ट फेज ऑफ द 18 लेजिस्लेटिव असेंबली, ये 18 तारीख से 25 तारीख तक चलने वाला है। 18 तारीख हम लोगों का गवर्नर्स एड्रेस, हम लोग गवर्नर्स एड्रेस के लिए वो दिन चुना गया है। 22 तारीख बजट सेशन होगा और 25 तारीख तक ये सेशन फर्स्ट फेज में चलेगा। गवर्नर एड्रेस के लिए 6 आवर्स एलोकेट किया गया है। ये भी एक तरह से एक रिकॉर्ड है कंपेयरिंग टू द लास्ट 17th असेंबली सेशन। और साथ में बजट सेशन के लिए हम लोगों ने 5 आवर्स 10 आवर्स एलोकेट किया गया है। ये भी इन कंपैरिजन टू द लास्ट असेंबली सेशन ज़्यादा से ज़्यादा डिस्कशन हाउस के अंदर हो, इसके परिसर रखा गया है। और 6 जुलाई से हम लोग 25 के बाद फिर 6 जुलाई से हम लोग सेकेंड फेज का हम लोगों का असेंबली का सेशन शुरुआत हो। मैंने मीटिंग में लीडर ऑफ अपोजिशन को देखा, डिप्टी चीफ व्हिप से लेकर बहुत लोगों को देखा है। तो कौन किसको रिप्रेजेंट कर रहा है ये तैयार करना, तो मुझे ऐसा लगता है ये तो हम लोगों का जो मीटिंग बुलाया है उनका दायित्व है। वो जो हम लोगों का पार्लियामेंट्री प्रैक्टिस है उसी प्रैक्टिस के अनुसार उन्होंने जिन जिन मेंबर को इस मीटिंग में बुलाना था उनको बुलाया था।